আজকে আমরা যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ৪ তারিখ অর্থাৎ ৪-৩-২০২৫ এর যে আরপিএফ কনস্টেবলের যে আ কনস্টেবল যে এক্সাম গুলো হচ্ছে সেই এক্সাম গুলোকে আমাদের যে ফার্স্ট শিফটের প্রশ্ন রয়েছে সেই ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। চলো কিন্তু ফার্স্ট শিফটের প্রশ্নগুলো কিন্তু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে যে মুখ্যমন্ত্রী কে নিযুক্ত করেন? মুখ্যমন্ত্রীকে কে নিযুক্ত করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপাল। রাজ্যপালকে রাজ্যপাল একজন হচ্ছেন সাংবিধানিক প্রধান এবং একই সঙ্গে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কেন্দ্র সরকারের প্রতিটি রাজ্যে রাজ্যপালকে মনোনীত করে। প্রতিটি রাজ্যের জন্য রাজ্যপাল মনোনয়নের দায়িত্বে থাকেন কিন্তু কেন্দ্রীয় সরকার। রাষ্ট্রপতি নির্বাচনের বিপরীতে রাজ্যপাল পদের জন্য কোনো প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ নির্বাচন নেই। রাজ্যপাল কার্যালয় কেন্দ্রীয় নির্বাহী দলের অঙ্গ নয় এবং এটি একটি স্বতন্ত্র সাংবিধানিক কার্যালয়। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের পরিষেবা দেন না এবং এর অধীনস্থও হয় না। কেন্দ্র কর্তৃক রাজ্যপাল মনোনীত হয় এবং ভারতের রাষ্ট্রপতি কর্তৃক তার নিয়োগ কিন্তু কানাডার সরকারি মডেল যে সেই মডেলের অনুসারে কিন্তু হয়ে থাকে। গভর্নরের যে যোগ্যতা, গভর্নর হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, নাম্বার 1 হচ্ছে ভারতের নাগরিক হতে হবে। ২ নম্বরে কমপক্ষে আমাদের তার বয়স ৩৫ বছর হতে হবে এবং কোন সদস্য বা কোন রাজ্যসভা আইনসভার কোন সদস্য বা রাজ্য আইনসভার সদস্য থাকতে পারবেন না এবং কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না বা লাভজনক কোন দপ্তরে থাকা যাবে না। পরের প্রশ্ন কি রয়েছে? কোন আর্টিকেলে সীমানা নির্ধারণ পরিবর্তনের বর্ণনা করে বা সীমানা নির্ধারণ বা সীমানা পরিবর্তন কোন আর্টিকেলের মধ্যে উল্লেখ রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আর্টিকেল নাম্বার ৩। আর্টিকেল ৩ এ কিন্তু এটা বলা রয়েছে। আর্টিকেল ৩ এ কি বলা রয়েছে? যে কোন রাজ্য থেকে অঞ্চল পৃথক করে বা ২ বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশ একত্রিত করে বা কোন অঞ্চলকে রাজ্যের কোন অংশ থেকে সংযুক্ত করলে নতুন রাজ্য গঠন করতে পারে, এই ধারায় বলা রয়েছে। আবার কি বলা রয়েছে? কি বলা রয়েছে? কোন রাজ্যের এলাকা বৃদ্ধি করতে পারে। ৩ নম্বর বলা রয়েছে কোন রাজ্যের এলাকা হ্রাস করতে পারে। ৪ নম্বর বলেছে কোন রাজ্যের সীমানাও পরিবর্তন করতে পারে এবং ৫ নম্বর বলেছে কোন রাজ্যের নামও পরিবর্তন করতে পারে এই আর্টিকেল নাম্বার ৩ বা অনুচ্ছেদ ৩ এর সাহায্যে। পরের প্রশ্ন রয়েছে ভারতের ড্যাশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সম্প্রতি? আচ্ছা, সম্প্রতি আমাদের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন। ৫১তম বিচারপতি হচ্ছেন কিন্তু আমাদেরকে সঞ্জীব খান্না। সঞ্জীব খান্না। তাহলে সঞ্জীব খান্না ভারতের সংবিধানের ১৪৫তম অনুচ্ছেদে, ঠিক আছে? এবং ১৯৬৬ সালে সুপ্রিম কোর্টের নীতিমালা অনুসারে প্রধানমন্ত্রী এবং বিচারপতিদের অন্য সম্মিলিত হয়ে তাদের কার্য সম্পন্ন করেন এবং ৫১তম বিচারপতি, যার বর্তমান বিচারপতি হচ্ছে সঞ্জীব খান্না, তার সময়কাল শুরু হয়েছে ১১ নভেম্বর ২০২৪ থেকে এবং ১১ নভেম্বর ২০২৪ এ ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এর সময়কাল কিন্তু ৫ বছর বা ৫ বছর বা আমাদের যেকোনো যে ৬৫ এজ যদি ৬৫ বছর যেটাই আগে পূরণ করবে সেটাই কিন্তু আমাদের সেটাই কাউন্ট করা হবে। ৬৫ বছর এজ হলে ৬৫ বছর পরেই তাকে অবসর গ্রহণ করতে হবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে? মৌর্য রাজবংশের ৩য় শাসক কে ছিলেন? মৌর্য রাজবংশের ৩য় শাসক ছিলেন কিন্তু অশোক। কে? অশোক। ঠিক আছে? তাহলে মৌর্য রাজবংশের ৩য় শাসক ছিলেন অশোক। তিনি বিন্দুসারের পরে সিংহাসনে বসেছিলেন এবং অশোককে অশোক বর্ধনও বলা হয়ে থাকে। এবং মৌর্য সাম্রাজ্যের যে প্রধান রাজারা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক। এই ৩ জন প্রধান রাজা ছিলেন। এবং অশোকের রাজত্বের পরে মৌর্য সাম্রাজ্যের যে বাকি শাসকগুলো ছিল তারা কিন্তু খুবই দুর্বল ছিল এবং মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিল? বৃহদ্রথ, এবং তিনি তার নিজের সেনাপতি পুষ্যমিত্র সঙ্গের হাতেই কিন্তু নিহত হয়েছিলেন। ঠিক আছে? নেক্সট পরে দেখা যাক পরের প্রশ্ন কি রয়েছে? যে উত্তর ভারতে কোন মাটি পাওয়া যায়? উত্তর ভারতে আমাদের পলি মাটি পাওয়া যায়। উত্তরাঞ্চলের সমভূমি এবং নদী উপত্যকায় পলি ব্যাপক আকারে বিস্তৃত রয়েছে এবং যেটি ৪০% জুড়ে রয়েছে। মোট আয়তনে যে আমাদের দেশের যে মোট আয়তন তার ৪০% জুড়ে রয়েছে এবং উচ্চ এবং মধ্যগঙ্গা দুটি পৃথকভাবে জলাভূমি বিকাশ লাভ করেছে, যেমন খাদার এবং ভাঙার। খাদার এবং ভাঙার উভয়ের মধ্যে আমাদের কি পাই? চুন সম্বলিত পিণ্ড আমরা দেখতে পাই। পরে দেখো পরের নেক্সট প্রশ্ন কি রয়েছে? যে আরব সাগরের কাছে কোন রাজ্যগুলি অবস্থিত বা আরব সাগরের কাছে যে রাজ্যগুলি অবস্থিত সেগুলোর নাম দেখতে হবে। মানে ৩টা ওয়ার্ড ছিল, একটা হয়তো
উত্তরে ছিল সেটা কোনটা হবে? তাহলে আরব সাগরের কাছে যে অবস্থিত রাজ্যগুলি, সেই রাজ্যগুলি কি? যে গুজরাট রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, গোয়া রয়েছে, কর্ণাটক রয়েছে এবং কেরালা, এই রাজ্যগুলি কিন্তু রয়েছে। কেরালা ভারতের প্রথম রাজ্য যেখানে আরব সাগর শাখার বর্ষাকালীন বৃষ্টিপাত হয়। কোচি হচ্ছে দক্ষিণ-পশ্চিম উপকূলের অন্যতম মনোরম গন্তব্য এবং এটা অন্যতম সেরা প্রাকৃতিক পথাশ্রয় বটে এবং কোচি প্রাচীনকাল থেকেই পশ্চিম উপকূলের একটি গুরুত্বপূর্ণ মসলার বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বা কেন্দ্র ছিল। এরপরে পরের প্রশ্ন রয়েছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বা ফিফথ 5 ইয়ার প্ল্যান। ফিফথ 5 ইয়ার প্ল্যান কি? পঞ্চবার্ষিকী পরিকল্পনার এই মূল উদ্দেশ্য কি ছিল? এর মূল উদ্দেশ্য ছিলই কিন্তু দরিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতা অর্জনের উপর জোর দেওয়া। পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় ছিল 174 থেকে 1974 থেকে 1979 পর্যন্ত, কিন্তু 78 সালে শেষ হয় কারণ এর মোরারজি দেশাই নবনির্বাচিত সরকার 1978 সালে এই পরিকল্পনাটি বন্ধ করে দেয় এবং এই পরিকল্পনাটি এছাড়াও গরিব হটাও, কর্মসংস্থান, ন্যায় বিচার, কৃষি উৎপাদন এবং প্রতিরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। আচ্ছা, 1975 সালে কিন্তু বিদ্যুৎ সরবরাহ আইন সংশোধন করা হয়েছিল এবং 1975 সালে একটি 20 দফা প্রোগ্রাম চালু করেছিল এবং যার ন্যূনতম প্রয়োজন এমএনপি আচ্ছা, এবং ভারতীয় জাতীয় মহাসড়ক ব্যবস্থা চালু করা হয়েছিল এই 1975 সালে। কে বিশ্বব্যাপী সূচক প্রকাশ করেন? কে বিশ্বব্যাপী সূচক? তাহলে এটার কিন্তু সঠিক আমরা কিন্তু প্রশ্ন পাইনি। ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু দেখে নাও, কারণ অনেক ক্ষেত্রে আমাদের গ্লোবাল ইন্ডেক্স দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন কি রয়েছে? 38 নম্বর ধারা কোনটির সাথে সম্পর্কিত? 38 নম্বর ধারা কোনটির সাথে সম্পর্কিত? 38 নম্বর ধারা যেটির সাথে সম্পর্কিত সেটা কিন্তু দেখে নাও কি কি রয়েছে। যথাসম্ভব জনগণের কল্যাণ উন্নতির জন্য সচেষ্ট হবেন, রাষ্ট্র সুরক্ষার মাধ্যমে জনগণের কল্যাণ উন্নতি করার জন্য সচেষ্ট হবেন এবং ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনের সমস্ত প্রতিষ্ঠানকে অবহিত করে। এরপর আরেকটা 2018 সালে 38 নম্বর ধারায় যেটা হয়েছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। যদি কোনো ব্যক্তি সজ্ঞানে কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনের জন্য কোনো বাড়িঘর, জায়গা জমি বা ব্যবসা প্রতিষ্ঠান বা যানবাহন এছাড়াও যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করে থাকে, তাহলে তিনি আইনের আওতায় পড়ে যাবেন বা আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন প্রশাসন। ঠিক আছে? এছাড়া ভারতীয় ন্যায় সংহিতা 2023 38 নম্বর ধারায় কি বলেছে? দেহের ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারে মৃত্যু ঘটাতে প্রসারিত হয়। জ্যোতিবা ফুলের পরের প্রশ্ন কি রয়েছে? জ্যোতিবা ফুলের তৈরি প্রথম যে মেয়েদের স্কুল কোথায়? মেয়েদের স্কুল, প্রথম যে মেয়েদের স্কুল কোথায় প্রতিষ্ঠিত হয়? তার প্রথম মেয়েদের স্কুল কোথায় প্রতিষ্ঠিত হয়? এটা হয়েছিল 1948 সালে। 1948 সালে বিদেওয়াড়া বা তাতিয়া সাহেবের বিদের বাসভবন যেটা বলা হয় সেটাই শুরু করেছিল। আচ্ছা, 1948 সালে পুনেতে যে তাতিয়া ভবনে বিদের বাসভবন বা বিদেওয়াড়া মেয়েদের জন্য তার প্রথম স্কুল শুরু করেন। তিনি একজন ছিলেন, তিনি তার কাজ ছিল অস্পৃশ্যতা দূরীকরণ, বর্ণপ্রথা এবং নারী ও পীড়িত বর্ণের মানুষদের শিক্ষিত করার ক্ষেত্রে তার প্রচেষ্টা সহ অনেক ক্ষেত্রে তিনি বিস্তৃত ছিলেন। তিনি এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে নারী শিক্ষার পথিকৃৎ হিসেবে পরিচিত আছেন এবং তিনি তার অনুগামীদের সাথে নিম্ন বর্ণের মানুষদের জন্য সমান অধিকার অর্জনের জন্য সত্য শোধক সমাজের গঠন করেছিলেন বা সত্য সমাজ শোধকের প্রতিষ্ঠা কিন্তু জ্যোতিবা ফুলে। আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? 1875 সালে দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য ছিল, আর্য সমাজের মূল লক্ষ্য ছিল বেদ এবং প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ প্রকাশিত সত্য হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করা এবং পরবর্তীকালে বেদের সমস্ত অনুশাসনকে অধঃপতন বলে প্রত্যাখ্যান করেছিলেন এবং তার নিজের ব্যাখ্যায় বেদ পরবর্তী অনেক চিন্তাধারায় অন্তর্ভুক্ত করেছিলেন। এই আর্য সমাজ মূর্তি পূজা, পশু বলি এবং শ্রাদ্ধ, ঠিক আছে, এবং যোগ্যতার পরিবর্তনের জন্মের ভিত্তিতে জাতপাত, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ এবং তীর্থযাত্রা এইসব এছাড়া পুরোহিতদের কারুকার্য এবং মন্দিরে নৈবেদ্যের বিরোধিতা করতেন। এগুলো সম্পূর্ণ ঘোর বিরোধী ছিলেন এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা হয়েছিল 1875 সালে 10ই এপ্রিল, যেটা বোম্বেতে হয়েছিল এবং বর্তমানে যেটা বোম্বেটা কি নামে পরিচিত? আমাদের মুম্বাই নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে কোন ব্যাংক অশোক চন্দ্রকে পিএনবি ব্যাংকের সিইও হিসেবে নিযুক্ত করেছিলেন? পিএনবি ব্যাংকের নিযুক্ত অশোক চন্দ্রকে কোন ব্যাংকের সিইও নিযুক্ত করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই অশোক চন্দ্র কানাডা
ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং তারপরেই কিন্তু এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থা বা এমডি, ম্যানেজার, ডিরেক্টর বা প্রধান নির্বাহী কর্মকর্তা, চিফ এক্সিকিউটিভ হিসাবে নিয়োগ করেছে সরকার। তার মেয়াদকাল হচ্ছে কিন্তু 3 বছর। 3 বছরের জন্য তার মেয়াদে বা 3 বছরের মধ্যে তার 3 বছর পর্যন্ত তার দায়িত্ব পালন করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে কম বৃষ্টিপাতের ফলে কোন ফসল উৎপন্ন হয়? কম বৃষ্টিপাতের ফলে যেসব ফসলগুলো আমাদের হয়, অর্থাৎ আমাদের যে শক্ত বা খরা প্রতিরোধী ফসলগুলো রয়েছে সেগুলোই কিন্তু আমাদের সেই জায়গায় উৎপন্ন হবে। তাহলে আমাদের ডাল, রাগি, বাজরা, মুগ, ছোলা, গুয়ার বা বাদাম, চীনাবাদাম ইত্যাদি কিন্তু আমাদের উৎপন্ন হবে। তো যেটি আমাদের অপশনে থাকবে সেটি কিন্তু উত্তর হবে। পরের প্রশ্ন রয়েছে যে কোষের অর্ধবেদ্য গঠন কোনটি? বা অর্ধবেদ্য গঠন, তাহলে কোষের অর্ধবেদ্য গঠন হলো আমাদের কোষের ঝিল্লি বা সেল মেমব্রেন, যেটাকে বলে থাকি আমরা সেল মেমব্রেন। ঠিক আছে? সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন এটা কি দিয়ে তৈরি হয়? লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। কোষ ঝিল্লিকে আবার কোষ ঝিল্লির এই গঠনকে প্লাজমা মেমব্রেনও বলা হয়, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলা হয়। এর কাজ কি? এর কাজ হচ্ছে কোষের ভেতরে এবং বাইরের পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা, কোষের অখণ্ডতা বজায় রাখা, কোষের মধ্যে কোষ এবং কোষের যোগাযোগ, সংকেত, আনুগত্য, স্থানান্তর এবং হোমিং এর মতো অনেক গুরুত্বপূর্ণ জৈবিক ক্রিয়াগুলোর মধ্যস্থতায় জড়িত করা। 4 নম্বর অপশন কি? 4 নম্বর কাজ কি রয়েছে? কোষগুলোর মধ্যে রক্তের সাথে পুষ্টি এবং বর্জ্য বিনিময় করতে সাহায্য করে এবং কোষের নিজস্ব বিষয়বস্তুর উপর নিয়ন্ত্রণ বজায় রাখা। পরে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই যে প্রশ্নগুলো পেয়েছিলাম সেগুলোই আমাদের হয়েছে। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই এবং পরবর্তী দেখা হচ্ছে নেক্সট শিফটের প্রশ্নে। আবার এখান থেকে যে যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে ইএসপিএম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে বা এই যে দেখো টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হতে পারো এবং ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।